আর হচ্ছে তাহলে স্যার আমাদের হচ্ছে হ্যাঁ, 18 19 পরীক্ষা, আপনারটা হচ্ছে 19 তারিখে নেবেন না স্যার? আমারটা 19 তারিখ, হ্যাঁ হ্যাঁ। 19 তারিখ। হুম, আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নাই। দেখছি ইনশাল্লাহ। এবং ওই সেশনাল পেপারটাও মিড টার্ম পর্যন্ত 19 তারিখে সাবমিট করে দিতে হবে। তাহলে আমরা যে ইনফ্লুয়েন্স লাইন ফর হ্যাঁ সেদিকে এখানে তো একটা ই দিচ্ছেন স্যার, এখান থেকে আমরা তাহলে সেশনালের জন্য লিখতে পারি নাকি স্যার? হ্যাঁ, এই মানে আমি যা যা দিয়েছি, হ্যাঁ অবশ্যই অবশ্যই ওখান থেকে লিখতে পারেন। তারপর আমি আরো একটা দিয়েছি ইনফ্লুয়েন্স লাইনের। আচ্ছা আমাদের ভালো আছেন না? আর যদি আচ্ছা ঠিক কেউ, আছে স্যার, তাহলে আমি একটু লিভে যাচ্ছি হ্যাঁ স্যার। সমস্যা আল্লাহ। নাই সমস্যা নাই, ঠিক আছে। আর কারোর যদি পার্সোনালি কোনো কিছু সমস্যা থাকে, যে কোনো সময় আমাকে নক করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। হুম। ঠিক আছে স্যার। জি। ওকে। ওকে, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আরেকটা স্যার, আপনার কাছে ওই যে ইটা তো করা নাই স্যার, ওই যে বাংলাটা ইংলিশটার কোনো নোট নাই তাই না স্যার? না বাংলা না, যেটা ওই নোটটা দিছে। ওইটা হচ্ছে আমার লেখা বই, ওটা হচ্ছে আমার ডুয়েট অ্যাডমিশন গাইড লিখছি সেই বইয়ের থেকে, মানে আমি জি। আর কি ওইটুকু দিয়েছি সহজে বোঝার জন্য। ওকে, ইংলিশ করতে হবে আর কি। তাই যাই হোক, এখন মানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা লাগবে কিনা বলেন, খালি গল্পের উপরেই গেল আজকে। জি একটু জি, দেখেন। লাগবে স্যার। যে হ্যাঁ হ্যাঁ। যে একটা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছিলেন না, এই প্রশ্নটা নিয়ে, হ্যাঁ, এটা নিয়ে কিছু আচ্ছা আচ্ছা, কোশ্চেন হ্যাঁ আছে। হ্যাঁ। এটা আচ্ছা একটু খোলেন স্যার। আচ্ছা, মানে এটা এটা দেখি, ওটা হচ্ছে কি ওই ম্যাথমেটিক্সটা, তাই তো? জি 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 স্যার। জি জি। আচ্ছা আচ্ছা। ফার্স্ট নাম্বার কোশ্চেনটা, ফার্স্ট নাম্বার কোশ্চেন। হ্যাঁ, বুঝছি। ওই তো মানে হচ্ছে কি রিটেনিং ওয়ালের হচ্ছে টো এবং হিলের প্রেশারটা, তাই তো? জি 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 জি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি তাহলে আমি আগাই। 6 জন, একজন চলে গেছেন, তখন আর 2 থেকে 3 জন আর কি আসবেন। আচ্ছা, তাহলে এখন এখন মনে হয় দেখা যায় না? জি আচ্ছা, তো এখানে মেনলি বলা হয়েছে টো এবং হিলের, কি বলছে, টো এবং হিলের প্রেশার ইন্টেন্সিটি, চাপের তীব্রতা ফাইন্ড আউট করতে বলছে। ঠিক আছে না? তাহলে এখানে জি ফার্স্টে আমাদের বের করতে হবে যে কি ব্যাকফিলের প্রেশারটা। তাহলে আমরা কি পাবো, ব্যাকফিল প্রেশার, এটা ফর্মুলা দ্বারা বের করতে হবে। তাহলে পি, পি দ্বারা প্রেশার বোঝাচ্ছে, পি ইকুয়াল টু কত, ডাব্লিউ এইচ স্কয়ার ডিভাইডেড বাই 2। এটা হলো ফর্মুলা, ডাব্লিউ এইচ স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 1 মাইনাস সাইন পাই ডিভাইডেড বাই 1 প্লাস সাইন পাই। তো এইখানে ডাব্লুটা হচ্ছে কি, এই যে আমরা যে রিটেনিং ওয়ালটা তৈরি করছি যে ম্যাটেরিয়ালস দিয়ে, এই ম্যাটেরিয়ালস এর ইউনিট ওয়েট, ডাব্লুটা হলো এই ম্যাটেরিয়ালস এর ইউনিট ওয়েট। ঠিক আছে? তাহলে এই ম্যাটেরিয়ালস ইউনিট ওয়েট দেওয়া আছে 1800 কেজি পার কিউবিক মিটার। তাহলে ডাব্লুর মান 1800 কেজি, এখানে হাইট 10 মিটার আছে, তাহলে 10 স্কোয়ার ডিভাইডেড টু 1 মাইনাস সাইন ফাইভ, মান 30 ডিগ্রি। তাহলে মান যেটা বের হলো 30,000 কেজি, মানে 30 টন। হুম, 30 টন পাইলাম। এখন জি এই লোডটা, যেহেতু আমাদের ব্যাকফিলের প্রেসার, এটা ব্যাকফিলের প্রেসারটা মানে কোন বরাবর এটা হচ্ছে ক্রিয়া করবে, তাহলে বেস থেকে কত 1/3 উপরে। ঠিক আছে? ব্যাকফিলের প্রেসার বা পানির প্রেসার সবসময় ত্রিভুজ আকারের কাজ করে, এই জন্য বেস থেকে 1/3 উপরে ক্রিয়া করবে, সেই জন্য এইটার বলা হয়েছে যে
দিস প্রেসার, এখানে যে বেজ হইতে এত উপরে ক্রিয়া করবে, এটার ইংরেজিতে আপনার আপনারা যদি লিখতে চান, দিস প্রেসার ইফেক্টিভ ফ্রম দ্য বেজ, ইফেক্টিভ ফ্রম দ্য বেজ, এরপর 8/3, 3.33 মিটার। এইটার টোটাল টুকে যদি আপনার ইংরেজি বানান, দিস প্রেসার ইফেক্টিভ ফ্রম দ্য বেজ ইকুয়াল টু H/3, 10/3, 3.33 মিটার। ঠিক আছে, তাহলে আপনার এই যে টোটাল লাইনটা এখানে হয়ে গেল। জি, ওকে। সাইফুল ইসলাম, ঠিক আছে, জি, এটা জি, আপনার ঠিক আপনার আছে। মতো স্যার করে আমরা লিখবেন, যদি কোনো বাংলায় সমস্যা লিখি তাহলে হবে না স্যার? বাংলায় কই দিলে হুম বুঝি নাই, আরেকবার একটু বলেন স্যার মুশফিকুর। বাংলায় যেভাবে আছে সে বাংলায় করলে হবে না স্যার? না না না, বাংলা লিখলে পুরাটা নাম্বারই পাবেন না। ঠিক আছে, আহ, কোনো অবস্থাতেই বাংলা লিখবেন না। যদি জি আপনার জি স্যার। ইংরেজিতে ওটা লিখতে না পারেন, ওই লেখা বাদ জি স্যার। দিয়ে শুধু লিখে রাখেন H/3, 3.33 মিটার, সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। তারপরে তো আমি তো এটা বলে দিচ্ছি, এটা তো পারবেন। হুম দিস হুম প্রেসার ইফেক্টিভ ফ্রম বেজ, তার মানে এই বলটা বেজ হইতে কার্যকর জি দূরত্বটা কত হবে? H/3, 3.33 মিটার। হুম হুম। বা পরে যেহেতু উপরে 3.33 মিটার অ্যাবভ, দিস প্রেসার ইফেক্টিভ ফ্রম দ্য বেজ অ্যাবভ, এই যে এত মিটার। যদি একদম ক্লিয়ার করে আরো করতে চান, যে জি স্যার। যেভাবে পারবেন করবেন, সমস্যা নাই। এরপরে কি করতে হবে? ফাইন্ড আউট দা সেন্টার অফ গ্রাভিটি, এই যে সিজি নির্ণয়। ফাইন্ড আউট দা সেন্টার অফ গ্রাভিটি এন কি, টোটাল মাস বা টোটাল ওয়েট যেটাই লিখেন। টোটাল আমি সেদিন টোটাল বলছিলাম যে ওয়েট আমরা ওজন অর্থাৎ টোটাল লিখলে কেজি স্যার। সমস্যা নাই, এটা আসতে হলে মূলত আমরা মাস বের করি। হ্যাঁ, আমরা কিন্তু ওজন বের করি না, মাস বের করি। ওজন বের করলে ওজনের মধ্যে জি এর ফাংশন ঢোকে, এখানে কিন্তু কোনো জি নাই আছে, এগুলো কিন্তু মাস। যাক, তারপর আমরা ওজন বলি যেহেতু ভূপৃষ্ঠে। তাহলে টোটাল জি ওয়েট স্যার। লিখলেন বা টোটাল মাস লিখলেন, যে যেটা লিখবেন তাতে হবে, সমস্যা নাই। মাস লিখলেও ঠিক হবে, ওয়েট লিখলেও ঠিক হবে। তাহলে ডাব্লিউ, টোটাল ওয়েট ডাব্লিউ, তাহলে এই ডাব্লিউটা কত? এই যে আমার মেশনারিটা আছে, এর ভলিউম যদি আমি বের করতে পারি তাহলেই তো হয়ে যাচ্ছে, হবে না? তাহলে ভলিউম কি? এটা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয় যোগফল ইন্টু উচ্চতা। লেন্থ, হুম এটা কত মিটার আছে জানি না, 1 মিটার লেন্থ আমরা ধরে নিব। এই যে 1 মিটার লেন্থ, আর এই যে 1800 হচ্ছে এর ইউনিট ওয়েট। তাহলে আমরা টোটাল ওয়েট পেয়ে গেলাম 90 টন, 90,000 কেজি। তার মানে এক হুম। মিটার এই রিটেনিং ওয়ালের ভর পাইলাম 90 টন। ঠিক আছে, ওকে। এখন আহ, আমরা মোমেন্ট নিব। তো এখানে রয়েছে বাম পাশে মোমেন্ট নিই, তো তাহলে এখনই লিখতে হবে মোমেন্ট অ্যাবাউট এ। এটুকু মানে এ পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, যেহেতু আমার এই যে ছবিটা আপনি আঁকবেন এবং এ এবং বি পয়েন্টে ইন্ডিকেট করে দিবেন, তাহলে এখানে আর বাম পাশ ডান পাশ কিছুই লেখা লাগবে না। অথবা এটা বাংলা লেখাটা টোটাল বাদ দিয়ে যদি লেখেন, এই যে সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এ, জি স্যার। তাহলে কিন্তু হয়ে গেল যে এইটুকের মধ্যে সামেশন এম এ এর মধ্যে কিন্তু সবই আছে। সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এ, আমরা এতে মোমেন্ট নিই বা মোমেন্ট বের করতেছি। তাহলে এম, সেটা কত? আমার এখানে দুইটা সেকশন আছে, একটা ত্রিভুজ, একটা রেক্টাঙ্গেল, দুইটা ভাগ। তাহলে ত্রিভুজের ডাইমেনশন কত? উচ্চতা 10, আর বেস কত? 10, 7 থেকে 3 বাদ দিলে 4। চার। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি 4 ইন্টু উচ্চতা 10, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক ওকে, আছে, এখানে ক্ষেত্রফল 0.5 না লিখে হাফ লেখলো তো হতো, তাই না? হ্যাঁ, সমস্যা নাই, একই তো। হুম হুম। তাহলে এটা এরিয়া পাইলাম। 1 মিটার লেন্থ, এখানে কিন্তু এক আর আমরা দিই নাই, আপনি যদি দিতে চান কোনো সমস্যা নাই, যেহেতু 1 মিটার লেন্থ ইন্টু 1800, তাহলে আমরা ভর পাইলাম, টোটাল মাস পাইলাম। হুম, তাহলে মোমেন্ট নিতে গেলে এটা কত দূরে ক্রিয়া করবে? আমরা এই যে যে সমকোণের মানে সূক্ষ্মকোণের দিক দিয়ে যদি যাই তাহলে 2/3 যাবে, সমকোণ থেকে আসলে 1/3 যাবে, সিজি। ঠিক আছে, ঠিক আছে না? যদি জি, সূক্ষ্মকোণ থেকে ঢুকি 2/3, সমকোণ থেকে ঢুকি 1/3, তাহলে আমার তো এ থেকে দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে অবশ্যই এটা সূক্ষ্মকোণ থেকে যাচ্ছে, তাহলে 2/3 অফ 4, 2/3 ইন্টু 4, ঠিক আছে, 2 × 4 ÷ 3। তাহলে আমার ত্রিভুজের মোমেন্ট নেওয়া শেষ। হুম এখন এই মোমেন্ট গুলা একে কেন্দ্র করে কোন দিকে ঘুরবে? নিচের দিকে ঘুরবে, তাই তো? এখন এটা আমাদের নিচের দিকে ঘুরবে বা উপরের দিকে ঘুরবে চিন্তাই করার দরকার নাই, আমরা পজিটিভই লিখবো। কথা বুঝছেন? কারণ
এর আগে যে আমি বলছিলাম যে ডাউনওয়ার্ড লোডের মোমেন্ট সবসময় নেগেটিভ হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ, কিন্তু আমার নেগেটিভ পজিটিভের চিন্তা দরকার নাই এই ক্ষেত্রে, ঠিক আছে। হুম। এরপরে এই যে আরেকটা ত্রিভুজ, কি সরি রেক্টাঙ্গেল, এখন এই রেক্টাঙ্গেলের মোমেন্টটাও এখন আমাকে নিতে হবে, তাহলে প্লাস, যেহেতু এটা আমি প্লাস দিছি এটাও প্লাসই দিতে হবে। 3 × 10 এরিয়া পাই গেলাম, 3 × 10, ওইদিকে 1 মিটার, এর ইউনিট কত, 1800 কেজি/কিউবিক মিটার, 1800। এখন এই দূরত্ব কত, এই থ্রির অর্ধেক না, সিজি, তাহলে থ্রির অর্ধেক যদি হয় তাহলে এ থেকে কত দূরে আছে এর সিজি, 4 মিটার প্লাস 3/2, ঠিক আছে। 4 মিটার আসলাম, এরপরে 3/2 সিজিটা, ক্লিয়ার। 3/2টা কোত্থেকে আসছে একটু আবার বলেন স্যার। এই যে আমার রেক্টাঙ্গেলের সিজি, রেক্টাঙ্গেলের সিজি কোথায় আছে, রেক্টাঙ্গেলের এই তিনের মাঝামাঝি না, জি রেক্টাঙ্গেল সেকশনের সিজিটা রেক্টাঙ্গেল 3 মিটারের মাঝামাঝি, আবার ওইদিকে 10 মিটারেরও মাঝামাঝি। তাহলে এই যে জি 3 মিটারের মাঝামাঝি যে লাইনটা আসবে এটা এ থেকে কত দূরে, এর থেকে, হ্যাঁ, 4 ওই মিটার 4 মিটার প্লাস 3/2, তাই তো, সেটা ওকে। দিয়েছি। এখন এই ক্যালকুলেশন করে যেটা আসবে, তাহলে এত কেজি মিটার পেয়ে গেলাম আমরা, হচ্ছে মোমেন্টটা, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এতে আমরা স্ট্রাকচারের মোমেন্ট পাইলাম এত। এখন আমরা কি বের করব, মানে ফাইন্ড আউট দা সেন্টার অফ এক্স এর দূরত্ব বের করব, ফাইন্ড দা ডিস্টেন্স অফ এক্স ফ্রম সিজি। মানে এখন এ হইতে সিজি এর দূরত্ব এক্স বের করব, ফাইন্ড দা এক্স ফ্রম এ দ্যাট সিজি, তার মানে এ হতে সিজির দূরত্ব যদি এক্স হয় তাহলে আমরা ওই এক্স এর মানটা বের করব। এ থেকে সিজির দূরত্ব মানে সিজি কোথায় আছে, আমরা মূলত এইটার সেন্টার অফ গ্র্যাভিটিটা বের করব, সিজিটা বের করবো। এখন এই সিজির দূরত্ব আমরা কি ধরছি, এর থেকে এক্স দূর, কথা বোঝা গেছে। আমরা মেনলি এটা বের করছি সিজি। হুম। সিজিটা কোথা থেকে, এ থেকে কত দূরে, এবং এই সিজিটা হলো এ থেকে এক্স দূরত্ব আমরা ধরে নিচ্ছি যেটুকু এক্স। হুম। তাহলে আমরা বের করবো ফাইন্ড আউট দা সিজি ফ্রম এ এন্ড হুইচ ডিস্টেন্স ইজ এক্স। যদি আমরা সেই ডিস্টেন্সটাকে এক্স ধরি, তাহলে এক্স সমান কত পাচ্ছি, m/w। এম হচ্ছে মোমেন্ট, আমরা যে মোমেন্টটা পাচ্ছি, আর ডাব্লিউ মানে আমরা যে মোট ভর যেটা বের করছি। হুম। তাহলে এই দুইটা ভাগ করে আমরা 4.37 মিটার পাইলাম। তাহলে এ থেকে 4.37 মিটার, মানে এই স্ট্রাকচারের সিজিটা কি, এই রেক্ট্যাঙ্গেলের পাশ দিয়েই সিজিটা যাচ্ছে, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেলের পাশ দিয়ে সিজিটা যাচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার কি না বলেন। জি জি এইখানে আমি যদি আঁকি, সময় তো খুব একটা বেশি নাই আছে। রেক্ট্যাঙ্গেলের পাশ দিয়ে সিজি যাচ্ছে, এখন আমার বের করতে হবে যে এই সিজি নিচের দিকে যাচ্ছে, আর এই যে ব্যাকফিলটা কি, এইদিকে ব্যাকফিলটা বাম দিকে দিচ্ছে না প্রেসার, সিজি নিচের দিকে, তাহলে এই দুইটার রেজাল্টেন্ট কোন দিকে যাচ্ছে, কথা বোঝা গেছে। একটা হলো মোমেন্টার, এটা সিজিটা ভার্টিক্যাল নিচের দিকে, যাচ্ছে, একটা হরিজন্টালি যাচ্ছে। হ্যাঁ, ক্রিয়া করছে, আর আমার এই যে যে প্রেসার, এই যে প্রেসারটা আমরা বের করছি, এই প্রেসারটা হরিজন্টালি যাচ্ছে, হরিজন্টাল বাম দিকে আর এটা নিচের দিকে। তাহলে এই দুইটার রেজাল্টেন্ট একটা আসবে, এই রেজাল্টেন্টটাই মূলত আমাদের বের করতে হবে যে কোন ক্রিয়া জায়গাতে পাস করছে। কোন দিকে তাহলে যাচ্ছে। এই যেখানে আমরা সিজি হইতে ওয়াই দূরত্বের লব্ধির ছেদ বিন্দু হইলে, তাহলে এখানে আমরা বের করব দা রেজাল্টেন্ট ফোর্স ডিস্টেন্স, এটা আমরা বের করবো রেজাল্টেন্ট ফোর্স, এই লব্ধি কোন দূরত্বে যাচ্ছে সেটা আমরা বের করবো। তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা, এই দূরত্বটা যদি আমরা ধরি যে ওয়াই, ওয়াই তাই সিজি হইতে ওয়াই দূরত্বের লব্ধি ছেদ বিন্দু হলে, এই সিজি যেখানে আছে এখান থেকে ওয়াই ডিস্টেন্সে রেজাল্টেন্ট ফোর্স আছে, তাহলে এই ওয়াই এর মানটা কত, তাহলে ওয়াই এর মানটা হচ্ছে কত, এই যে আমার যেই লোডটা একে ধাক্কা দিচ্ছে, সেই লোডটা কত, 30,000 কেজি, ঠিক আছে, ও 500 30,000 কেজি। চাপ স্যার, 500 চাপ। হ্যাঁ, 500 চাপটা 30,000 কেজি কত উৎসে হরিজন্টালি কাজ ক্রিয়া করছে, করতে
30,000 কেজি কত উপরে কাজ করছে? এই যে 3.33 মিটার, আমরা এটা বের করে রাখছি। তাও আমরা এখানে কিন্তু 10/3 লিখছি, 30,000 ইন্টু 10/3। ঠিক আছে, নিচে কত হুম আমাকে, এই যে আমরা যেটা বের করছি যে এটা টোটাল ভর যেটা সিজি, সে বরাবর যে ভর যাবে সেটা কত? 90,000 কেজি। 90,000 কেজি, ঠিক আছে। তাহলে এই যে 30,000 ইন্টু 10/3, আর নিচে কত? 90,000 কেজি। তাহলে এইটাকে যখন আমরা ক্যালকুলেশন করলাম তখন কত পাচ্ছি? 1.11 মিটার। তাহলে আমার এই যে কত ছিল? 4.37 মিটার। 4.37 মিটারে আমার সিজি ছিল। এখন এর থেকে আরো 1.11 মিটার বাম পাশে সরে গেল। ঠিক আছে, এখন আমরা এখানে বের করব বিকেন্দ্রিক দূরত্ব। স্যার, ঠিক এই আছে, 10, স্যার এই 10/3টা হলো কি হাইট আর এটা নাকি ওই বৃহত্তর এই যে 10 মিটার দশ আর ওই দশ 3 বাই মিটারের তিন নাকি? 10/3 এই যে আমরা বের হ্যাঁ, করে রাখছি না, বেজ হইতে দশ হ্যাঁ, বাই দশ তিন বাই উপরে এটা তিন ক্লিয়ার করবে। হ্যাঁ, হ্যাঁ, ওকে। এইটাই হলো 10/3, এই 10/3। ওকে হ্যাঁ, ওকে এই 10/3টা ওখানে আমরা 10/3 সরাসরি লিখছি। হ্যাঁ, ওকে। তাহলে এখান থেকে আমরা মান পেয়ে গেলাম 1.11 মিটার। তাহলে এইটা 1.11 মিটার সিজি থেকে বাম পাশে কাজ করছে। হুম, ঠিক আছে, সিজি থেকে বাম পাশে কাজ করছে। এখন আমার বের করতে স্যার হবে হচ্ছে বিকেন্দ্রিক দূরত্ব যেটা স্যার, ওটা তো আমরা ওই ইয়াতে লিখবো ডিফ্লেকশন পয়েন্ট নাকি স্যার? এই বিকেন্দ্রিক দূরত্ব মানে আমাদের হচ্ছে মিডল থার্ড ল। বিকেন্দ্রিক দূরত্ব। মিডল থার্ড ল, সেদিন আমি বলছি আমাদের এই রেজাল্টেন্ট ফোর্সটাই বেজের মিডল থার্ড দিয়ে পাস করছে কিনা আমাদের সেটা দেখতে হবে। হুম, না স্যার, আমরা অঙ্কে যখন লিখবো আর কি, তখন ওটা কি বিকেন্দ্রিক দূরত্ব, ওটা ডিফ্লেকশন পয়েন্ট লিখবো না স্যার? হ্যাঁ, ডিফ্লেকশন নাকি ডিস্টেন্স দিতে পারেন। ডিফ্লেকশনটা তো ডিফ্লেকশন? হচ্ছে মানে বিচ্যুতি তো। আর বিকেন্দ্রিক দূরত্ব, এটাকে বিকেন্দ্রিক দূরত্ব না, শুধু ইর মানটা শুধুই দিলেন, ওখানে বাংলা লেখাই দরকার নাই, ইংরেজিও দরকার নাই। আমাদের লেখাই দরকার নাই স্যার, হ্যাঁ, ই জাস্ট সমান দিয়ে দেবো এক্স মাইনাস লিখে। ওয়াই। হ্যাঁ, জি স্যার, ই সমান এক্স আমরা মাইনাস ওয়াই। লেখাই দরকার নাই, খালি হ্যাঁ, দিয়ে ই এর দেবো। মানটা আপনার বের করতে হবে। তাহলে এক্স আমরা বের করছিলাম যে সিজির দূরত্ব এক্স 4.37, মাইনাস ওয়াই এর মান আমরা পেলাম হলো 1.11। 1.11 হ্যাঁ, 1.11। তাহলে হচ্ছে 4.37 মিটার। মাইনাস 1.11 ইন্টু বি/2। তাহলে ইন্টু বলছি মাইনাস বি/2। তাহলে এটার মান যা আসলে -b/2, আমাদের হচ্ছে 7/2। তাহলে আমাদের এই মান আসছে -0.24 মিটার। ই এর মান 0.24 মিটার। এখানে ক্যালকুলেশন যদি ভুল থাকে, যে ক্যালকুলেশন আপনাদের ক্যালকুলেটরে আসে সেটা বসাই দিবেন, সমস্যা নাই। এখন আমরা হিল এবং থ্রোতে ইন্টেন্সিটি, প্রেসার ইন্টেন্সিটিটা আমরা বের করব। সো এফ এফ হলো ফোর্স ইন্টেন্সিটি, হিল আমাদের চাপের তীব্রতাটা যেটা বের করতে হচ্ছে সেটাকে আমরা এফ দ্বারাই প্রকাশ করি, এফ হিল এবং এফ টো। তাহলে হিলে কত হবে? W/B 1 + 60/B, আর টোতে হবে -60/B। ফর্মুলা একই, শুধু হিলে হচ্ছে প্লাস আর টোতে হচ্ছে মাইনাস। এখন এই জায়গায় কিছুই করার নাই, ডাব্লুর মান 9,000, B7 1 + 6, এর মান মাইনাস পয়েন্ট, এখানে যে মাইনাস এখানে কিন্তু এই মাইনাসই ব্যবহার করতে হবে, -0.024/7, যে মান আসলো আমরা পাই গেলাম যে 10,212.25 কেজি/বর্গ মিটার। এবং টোতে মাইনাস করলে ওখানে প্লাসে মানটা অনেক বেশি হয়ে যাচ্ছে, 15,502 কেজি/বর্গ মিটার। এই জায়গায় যেহেতু স্যার মাইনাস মান বিকেন্দ্রিক, আসি স্যার নাই। বিকেন্দ্রিক, স্যার হ্যাঁ, যে বিকেন্দ্রিক যে দূরত্বটা স্যার, এটা এই সময়টা যে এটা একটা এটা ফর্মুলা তাই না স্যার? এটা একটা, ফর্মুলা। হ্যাঁ এটা ফর্মুলা, x - y হুম -b/2। হুম, B/2। ফর্মুলা। হ্যাঁ, হুম, ওকে। নিচের গুলো ফর্মুলা তাই না? হিলের হ্যাঁ, আর টু এর গুলো তাই না? এখানে ফর্মুলা প্রথমে যে পি তে যেটা পাইলেন প্রেসারটা, এই ফর্মুলাতে বের করলাম। হুম আর এই যে h/3, এটা তো মুখস্থ জিনিস। হুম, এটাও জি, ফর্মুলা, তার উপরে কিন্তু কাজ, এটা মনে মাথার রাখার উপরে জিনিস। কাজ। এই এরপরে আমরা যে মোট ওজন বের করলাম, এটা কোনো ফর্মুলা না, এটা তো হচ্ছে, এটাও ফর্মুলা কিন্তু এটা হচ্ছে এরিয়া এটা বের করে সূত্রটা। লোড দিচ্ছি। হ্যাঁ, আর মোমেন্ট বের করাটা তো হচ্ছে আমাদের যেভাবে বের করতে হয়, লোড ইনটু ডিস্টেন্স, মোমেন্ট পাইলাম। এই যে এই হচ্ছে সিজির দূরত্ব, সিজির দূরত্ব তো আমরা m/w দিয়ে পাই গেলাম। এখন সি যেহেতু ওয়াই হুম দূরত্ব যদি হয়, ওয়াই দূরত্বটা আমরা এই যে সিজির থেকে ওয়াই দূরত্ব থেকে কোনটা পাচ্ছি? আমার এই যে পার্শ্ব পেশার প্লাস এর ভর, এই দুইটার থেকে পাইলাম। এখন আমরা যখন বিকেন্দ্রিক দূরত্ব আসছি ই ই ই এর মান বের করছি, তখন এটা আবার ফর্মুলাতে আসবে।
তাহলে মনে রাখার ফর্মুলা হলো পি এবং ইটা আর টো এবং হিলের প্রেসারটা। এই আর কি মূলত চারটা ফর্মুলা, আর বাকিগুলা তো এমনি মানে ছোটবেলা থেকেই মুখস্থ বলা চলে আর কি। জি স্যার। স্যার এখানে ওকে। আমি আমি একটু আর একটা উদাহরণের একটু দেখতে চাই, এটা স্যার একটু হ্যাঁ অবশ্যই বলেন। অল্প একটু জায়গা, 6 নাম্বার পেজ, এটারই 6 নাম্বার পেজটা একটু স্যার ওপেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 6 নাম্বার পেজে স্যার ওই যে ইর মান তো এটাও মাইনাস, ইর মান এটাতেও মাইনাস আসছে, হুম। তাহলে এটা তো স্যার আমরা যে পাশে প্রেসার ওই পাশটা তো আমরা হিল ধরি সবসময় স্যার, অপোজিটটাই তো টো, কয় নাম্বার তাই না পেজে? স্যার? 6 নাম্বার পেজের যে উদাহরণটা আছে স্যার ওটাতে। ছয় ছয় এটা? হ্যাঁ হ্যাঁ 6 নাম্বার। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার তাহলে স্যার যে পাশে ওটাই হিল, অপোজিটটাই টো, কিন্তু স্যার এখানে ইর মান আসে মাইনাস বের হয়েছে, তাহলে হুম। ইর মান মাইনাস বের হলে তো টো তো স্যার প্রেসার তো টোতে বেশি না স্যার? না, এখানে এটা স্ট্রাকচারের এ আর বি কোন দিকে, টো কোন দিকে আর হিল কোন দিকে দেখছেন? এটা টো ডান পাশে, হিল হচ্ছে বাম পাশে। হ্যাঁ আর ওইটা টো ছিল বাম জি স্যার, পাশে, হিল ডান পাশে। বাম হ্যাঁ ডান যাই হোক স্যার, যে আমরা তো চিন্তা করতেছি যে পাশে প্রেসারটা আমাদের ফিলিং সাইডটাই তো টো হিল হবে স্যার, আর খালি সাইডটাতেই টো পড়বে না স্যার? হ্যাঁ, প্রেশারটা ম্যাক্সিমাম টাইমে কোথায় আসবে, আমাদের টোতে বেশি আসবে, ম্যাক্সিমাম টাইমে টোতেই প্রেশার বেশি হ্যাঁ হবে। হুম। বেশি হবে, কিন্তু তো স্যার এখানে কি এখানে হয়েছে এই বল? এই স্ট্রাকচারের হিসাবটাতে স্যার হিলে বেশি আসছে, যেহেতু মাইনাসই আসছে, ইর মান মাইনাসই আসছে, হুম। তাহলে স্যার প্রেসার বি তে বেশি হওয়ার কথা না স্যার? না না, এই মাইনাসটার জন্যই, যেমন প্রেশার হচ্ছে হিলে, এই যে দাঁড়ান এখানে কি ফর্মুলা কি উল্টা করে বসানো হয়েছে নাকি দেখেন, এই যে প্রথমে টোতে হচ্ছে মাইনাস এবং হিলে হচ্ছে প্লাস। হ্যাঁ টোতে মাইনাস, হিলে প্লাস ফর্মুলায় আমরা যেটা করলাম হ্যাঁ সেটা কই, হুম, টোতে মাইনাস হিলে প্লাস। হ্যাঁ, এখানেও কিন্তু মাইনাস। স্যার সাউন্ড সাউন্ড আসতেছে না স্যার, সাউন্ড কথা আসতেছে না। আচ্ছা, সাউন্ড কি মানে একেবারে বোঝা যাচ্ছে না, না বোঝা যায়? এখন বোঝা স্যার যাচ্ছে আমি স্যার। তো আমি তো বুঝতে পারতেছি স্যার, এখানে বোঝা আচ্ছা, যাচ্ছে, ক্লিয়ার এখন শুনছি, ওদিকে। আমি ক্লিয়ার হ্যাঁ শুনতেছি। এখন আমার ফর্মুলা যেহেতু 1 - 6e/b 1 + 6e/b, তো হুম এই জায়গায় এই মাইনাসের পরে যেই মানটা আসছে, মাইনাস মাইনাসে ওইটা হয়ে যাচ্ছে প্লাস, আর হ্যাঁ ওইদিকে সেটা প্লাস মাইনাসে ওইটা হয়ে যাচ্ছে মাইনাস। ঠিক আছে, ক্যালকুলেশন ভিতরে। ক্যালকুলেশন বুঝছি স্যার, ক্যালকুলেশন সমস্যা না, আমি বলতেছি ওটা তো ইর মান, ওটাতেও মাইনাস, এর আগেরটা যেটা দেখলাম হ্যাঁ। এটাতেও এটাতেও ইর মান মাইনাস আসছে, হুম। তা ইর মান মাইনাস আসলে আমরা সাধারণত ধরে নিচ্ছি যে ইর মান মাইনাস আসলে টোতে প্রেসার বেশি নাকি স্যার? না না, টোতে প্রেশার বেশি, এর মানটা মাইনাস কত সেটার উপরেও অনেকটা নির্ভর করে। হ্যাঁ, মাইনাস এখানে হলো 0.1, জি এইখানে স্যার। -0.1 না, এখানে -0.2 বা 0.3-তে দেখেন এবার কোথায় বেশি আছে। আচ্ছা, হুম। এর আগেরটাতে স্যার ফর্মুলা ছিল হচ্ছে হলো না, ফর্মুলা একই আছে, ইয়াতে বের ফর্মুলা করার একই সময় আছে। হুম। হিলের জন্য 1+, হিলের জন্য প্লাস হুম। নাকি স্যার? একই, হিলের হিলের জন্য জন্য প্লাস প্লাস, আর টো টোর এর জন্য জন্য মাইনাস। মাইনাস, হ্যাঁ, টো এর জন্য মাইনাস। টোর জন্য মাইনাস, কিন্তু স্যার এই এই 6 নাম্বারটা স্যার স্যার টোর জন্য প্লাস দিচ্ছেন, আর ইয়ার এই জন্য দাম এখানে কি না, তাহলে কি? দেখি হিলে মাইনাস, তো টোতে প্লাস। 6 নাম্বারের পেজটাতে এটা হ্যাঁ দেখে দেখছি এখানে, এর স্যার ভালো করে টোর দেখে। টোতে প্লাস করছে স্যার। হিলে প্লাস, টোতে মাইনাস, এইখানে উল্টা হয়ে গেছে। এখানে মানে ফর্মুলা যেটা গেছে, এই উপরেরটাই হবে টো, নিচেরটা হবে হিল। ও আচ্ছা স্যার, ও তাহলে হ্যাঁ বুঝতে পারছি, আমার বোঝা ঠিকই আছে, আমি তাহলে এখানে স্যার একটু হ্যাঁ ঠিক মিস্টেক আছে, আছে না এখানে স্যার? হচ্ছে ফর্মুলাটা লেখা উল্টা হয়েছে, মানে আচ্ছা ক্যালকুলেশন স্যার হয়তো ঠিক ঠিকই আছে, আছে। তাহলে ঠিক আমি আছে এইটা, ওটা হ্যাঁ। বুঝছি, আমি এইটুকু যা কনফিউজ হয়ে গেছিলাম যে এখানে যা হুম। কেন এরকম। আচ্ছা, মানে এটা হিলের জায়গায় টো হবে আর এখানে টো এর জায়গায় হিল হবে। হ্যাঁ জি স্যার, জি জি, যাক, এটা দেখে তাহলে ঠিক। ভালোই করছেন। আর এটাতে যে ভুল তো কম বেশি থাকতে পারে সব জায়গায়, এটাতে কোনো ই নাই। না হ্যাঁ। স্যার, আমরা আবার ভয় পাচ্ছি স্যার যে আমরা তো ও পরীক্ষা দেবো, তো আর এখানে কম বেশি করলে চিন্তা করতেছি আমরা এই অঙ্ক আসলে তো এই রেজাল্ট আবার তখন তো আর ভুল হয়ে গেছে আবার। আচ্ছা, না অসুবিধা নাই, ইঞ্জিনিয়ারিং এ ভুল হইলেও নাম্বার আছে, এটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা, লাস্ট লাস্ট ক্যালকুলেশন বাদ যাবে না স্যার? হ্যাঁ।
স্যার মানে এই আপনার যে অ্যান্সার ডিজিটে মিলতে হবে তা না, ডিজিটে পুরোপুরি না মিললেও অতটা সমস্যা নাই, ঠিক আছে। জি জি স্যার। আচ্ছা যাই হোক, তাহলে এটা গেল। আর ইনফ্লুয়েন্স ও স্যার লাইনের আর একটা হচ্ছে। কোশ্চেন আছে মাঝখানে স্যার, হ্যাঁ আর একটা কোশ্চেন। সেটা হচ্ছে হলো যে আমরা শেয়ার পর বেন্ডিং মোমেন্টের হিসাব করে যখন করতেছি, হ্যাঁ। মাঝখানে হয়তো আমরা পয়েন্টের পর দুইটা বা তিনটা সংখ্যা নিচ্ছি, হুম। কিন্তু লাস্টে যদি আমরা এই সাইড কোনো সাইডে রিয়াকশনের দুই তিনটা সংখ্যা নিয়ে করি, তাহলে কিন্তু স্যার মাইনাস আনা সম্ভব হয় না। সব সংখ্যা 10টা 5টা 10টা যা থাকে পয়েন্টের পর সব নিয়ে ক্যালকুলেশন করতে হয়, তাইলে মাইনাস আসে। তা হ্যাঁ। আমরা ধরুন লাস্ট প্রথম তিনটা সংখ্যা নিলাম পয়েন্টের পরে, হুম। দেখা গেল হিসাব করলে লাস্টে যা মাইনাস মানে জিরো আর আসতেছে না, লাস্ট পয়েন্টে যা জিরো আসে। না, জিরো জিরো আসতেই হবে এই ক্ষেত্রে। হ্যাঁ স্যার, আপনার যদি তাহলে হয় যে মানে দশমিক পয়েন্টের পর শূন্য সব ওয়ান সংখ্যায় নিয়ে করতে হবে তাহলে না, লাস্টের কথা হিসাবটা। কথা, যদি 0.01 আসে, ওটা তো হ্যাঁ আপনার হচ্ছে আগে কোনো জায়গায় দেখা যাচ্ছে দশমিকের পরে 2 ঘর 3 ঘর নিছেন, হ্যাঁ হ্যাঁ, দশমিক জি জি জি, জিরো ওটার ওয়ান জন্য থ্রি ওটার ছিল, জন্য। 0.1 নিছেন, জি স্যার। 0.17 জি ছিল, 0.2 নিছেন, মানে এইসবের জি কারণে। তাছাড়া ওখানে জিরো হতে হ্যাঁ, বাধ্য, এটা হচ্ছে। এসব না ওই সব কারণে। আর এরকম যদি আসে স্যার ফ্র্যাকশন পয়েন্ট জিরো না জিরো ওয়ান না লাস্টে না, রাখা এরকম গেল, আসবে না, ওটা আসলে ওটা জিরোই দিতে হবে। যদি কোনো সময় আসে যে পয়েন্ট ওটা জিরো জিরোই ওয়ান বা দিতে জিরো, লিখবো জিরোই। ওটা জিরোই হ্যাঁ লিখতে হবে। লিখবো, হুম। জিরোই লিখবো। জি স্যার। হুম। না আমি স্যার পরে স্টেপ দেখছি যে ক্যালকুলেটর যদি আমরা বাদ না দেই, সবগুলো পয়েন্ট যদি ধরে যায়, তাহলে আর এই ফ্র্যাকশনটা আসে না, হ্যাঁ, লাস্টে না এই জিরোই কারণে, আসে। হ্যাঁ এই কারণে আপনার যে মুভিং লোডের ক্ষেত্রে সেজন্য আমরা 0.5 না লিখে 1/2 লিখবো, 0.33 না লিখে 1/3 লিখবো, কথা বলছেন। 0.33 ওখানে কিন্তু ওই 33 বাদ হয়ে গেল, এই জন্য 1/3 লিখবো। 0.67 না লিখে 4/3 লিখবো, বা 0.75 না লিখে স্যার ফোর এটা বাই থ্রি আবার লিখবো। অনেকগুলো ঘর হলে তখন আর বিপদ হয়ে যায়, তখন মানে ওই যে আবার ভাগ করে ক্যালকুলেটারে করে আসা যায় না, 5টা 7টা ঘর যদি হয়ে যায়, এবং আমরা সমস্যা নাই, ডিস্টেন্স ভয় যদি করার ডিফারেন্স না। দেই, একটা 2 একটা 5 একটা 1 এরকম দিই, তখন স্যার হুম। ঝামেলা ওইখানে যায়। এত এত চিন্তা করা লাগবে না, ইনশাল্লাহ সমস্যা হবে না। হ্যাঁ, কোনো বিষয় নিয়ে সমস্যা হবে না হ্যাঁ আগে। এটা স্যার না এটা স্যার শেখার জন্য। আচ্ছা। হুম। স্যার স্ট্রাকচার অ্যানালাইস 2 এ 3 নম্বর কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করতে চাই। স্ট্রাকচারাল অ্যানালাইসিসের ওটা কি কোশ্চেন বলেন, ওই মানে ইনফ্লুয়েন্স লাইনের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে আমার সময় সময় আছে আর একটু। জাস্ট 1 মিনিট, আমরা 1 মিনিট একটু জানতে চাই শুধু, আর কিছু হ্যাঁ না। না, সমস্যা নাই, আমি বের করি। এখানে এন্ট্রান্স লাইনে ভি এ বি, এইটাতে তাই তো। জি জি, হ্যাঁ। হ্যাঁ বলো। এখানে পয়েন্ট হলো এ সি ডি ই এবং বি, তাই না? এসিডিবি, হ্যাঁ। হ্যাঁ, আমাদের ইনফ্লুয়েন্স লাইন আপনি বাইর করে দিচ্ছেন শুধু বি এ বি সি, বাকিগুলো কি আমাদের বাইর করতে হবে না? সবগুলাই তো বাইর করা হয়েছে, প্রত্যেকটাই। সবই না তো বাইর করাই আছে। লেখার কথা বলতেছি, দেখছেন ওটার উপর। লেখা যেমন কি আইএল ফর ভিএ, মানে এটা এ পয়েন্টের শেয়ারের জন্য ইনফ্লুয়েন্স লাইন। না তারপরটা না, আমি ইনফ্লুয়েন্স লাইন ফর ভিসি, সি আমি পয়েন্টের এটা শেয়ারের জন্য। হুম। আমি বাম না এটা পাশে লেখা। লেখাটা আসলে ডায়াগ্রামের এটা জন্য না এসেনশিয়াল না, না, না দিলেও হ্যাঁ আমি হ্যাঁ, চলে। এইটা হচ্ছে শুধু বোঝানোর জন্য করছি, এটা আপনারা ইচ্ছা হলে করবেন, ইচ্ছা না হলে করবেন না। আমার তো প্রয়োজন শুধু ডায়াগ্রামটা আর এই ভ্যালু গুলা। বুঝতে ডায়াগ্রাম। পারছি। ওকে। যখন কোনো ডায়াগ্রামের কথা বলা হয় তখন শুধু ডায়াগ্রাম এবং ভ্যালু। আপনি যদি মনে হুম করেন এইদিকে সব ক্যালকুলেশন করছেন, ডায়াগ্রাম হুম, সব ঠিক আঁকছেন, কিন্তু এই ভ্যালু গুলা বসান নাই, কোনো নাম্বার তাহলে হবে না। মানে এই ওকে, ভ্যালুটাই হচ্ছে ডায়াগ্রামের ভ্যালুটাই হচ্ছে আসল। কিন্তু আমি বুঝতেছি যে আপনি সব ঠিকভাবেই করছেন, কিন্তু এখানে ভ্যালু জি দেন নাই, তাহলে কিন্তু নাম্বার হবে না। এবার আপনি মনে করেন যে এই জিনিস আপনি করেনই নাই, কোনোদিন শোনেনও নাই, দেখানো নাই, কারোরটা দেখে খালি উঠাই রাখলেন, আপনি 100% নাম্বার পাবেন। মানে নাম্বারের দিক আমরা দিয়ে বিবেচনা করলে এই ক্যালকুলেশন তো বিষয়। দেখাতে হবে না পরীক্ষায় স্যার, পরীক্ষাতে স্যার আমরা ক্যালকুলেশন না দেখালেও চলবে, জাস্ট না না, আমরা এই যে ডায়াগ্রাম করে দিই। ডায়াগ্রাম ডায়াগ্রাম লাগবে। যদি ক্যালকুলেশন আপনি দেখাইতে চান দেখাইলেন, কোনো সমস্যা নাই। ওকে। না দেখালে চলবে না স্যার, না দেখালে তাহলে তো আমার হ্যাঁ, খবর নাই। সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আবার এখানে যদি আপনি জি আরো স্যার। বেশিও ক্যালকুলেশন করেন তাও কোনো অসুবিধা নাই। হুম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু সেটা আমার 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 ডায়াগ্রাম ঠিক থাকতে হবে। আপনি সব করলেন ডায়াগ্রাম ঠিক নাই, তখন কিন্তু তাহলে হবে না। সমস্যা। হ্যাঁ, এটা তবে হলো বিষয়। তবে বেন্ডিং মোমেন্টে তো লিখতে হবে, তাই না স্যার? হ্যাঁ, বেন্ডিং মোমেন্ট, শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আর এটা হলো ইনফ্লুয়েন্স লাইনের জন্য শেয়ার ডায়াগ্রাম, বেন্ডিং ডায়াগ্রাম। ইনফ্লুয়েন্স স্যার লাইনের শেয়ার এবং বেন্ডিং এর ডায়াগ্রাম। স্যার এ আর বি তো প্রশ্ন স্যার এখানে একসাথেই স্যার, তাই না?
এই যে হ্যাঁ আমাদের যে কষ্টের মধ্যে তো স্যার আমাদের বেন্ডিং মোমেন্ট আর শেয়ার ফোর্সের ডায়াগ্রামটা করাই আছে, তাই না স্যার? আচ্ছা, মানে এখানে বৃষ্টির কারণে শোনা যাচ্ছে না, আরেকটু জোরে বলেন দেখি শুনি। স্যার আমি যেটা বলছিলাম যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা তো কষ্টের মধ্যে ওখানে প্রথমে করাই আছে স্যার। ওই ডায়াগ্রামটুকু আইকা পরে বাকিটা তো বাইকের ইন্টারেস্ট লাইন গুলো বাইকের হবে, তাই না হ্যাঁ স্যার? হ্যাঁ, ওইটা তো আছে, সেটাই করে ফেললে কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ সেটাই, হ্যাঁ। ওটা তো করাই আছে। হুম। আচ্ছা, এটা এটা স্যার এটাই স্যার জানাবেন। তার স্যার মানে ওই আপনি দুইটাই ওই প্রশ্ন এ আর বি মিলে এই প্রশ্ন একটা স্যার, তাই না স্যার? হ্যাঁ 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 সেটাই আর কি। স্যার আপনি যে ব্রিলিয়ান্ট গাইডটা দিচ্ছেন না আমাদেরকে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ব্রিলিয়ান্ট গাইড, কিন্তু এর ভিতরে যে অঙ্কগুলো আছে না, যে হ্যাঁ। শেয়ার ফোর্স আর বেন্ডিং ডায়াগ্রাম, হ্যাঁ, একজাক্টলি এগুলো কিন্তু একইভাবে আমাদেরকে সিঙ্গাপুরে করাইছে। হ্যাঁ, আমি তো এখানে স্টাডি করছি, আচ্ছা আচ্ছা। একই রকম। কিন্তু এই ও, লেখাগুলো যদি, যেটা বলছেন যে লেখাগুলো না লেখলে হবে, কিন্তু এখানে আমরা লেখা না লেখলে নাম্বার দিচ্ছি। না না না, কেন? আপনার ডায়াগ্রামে যদি ভ্যালু ঠিক থাকে, নাম্বার 100% পাবেন, কোনো সমস্যা নাই। এই লেখাগুলো তো লিখে দিতে হয়েছে এখানে। না না না, লেখাগুলো লেখার সাথে কোনোই সম্পর্ক নাই। যদি আপনাকে এখানে তো বলা হয়, কোশ্চিনে যদি বলা হয় যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করতে হবে, বেন্ডিং ডায়াগ্রাম অঙ্কন করতে হবে, শুধু ডায়াগ্রামটা আঁকবেন এবং ডায়াগ্রামে ভ্যালুটা ঠিক থাকলেই হবে। হুম। ডায়াগ্রামটা এখানে আঁকতে ওর, হবে। হ্যাঁ, ওনারা এভাবেই মার্ক দিত স্যার, সেটা বলছি। আর সাইবুল ভাই স্যারে যেমনি করে দিছে স্যার সামনে অমনি ফলো করবো, শেষ, এত কথা দরকার কি? না, আর কথাই যদি শেষ। আর যদি পথ যদি করে বা ওইভাবে ভুলে থাকে, তাহলে তার মতো করে দেন, সমস্যা নাই। কিন্তু নিয়মটা হচ্ছে, আপনাকে যখন কোনো ডায়াগ্রাম আঁকতে বলা হবে, তখন শুধু ডায়াগ্রামই আঁকতে হবে। এবার ডায়াগ্রাম আবার দুইটা ভাগ আছে, একটা হলো কোয়ালিটেটিভ আর একটা হলো কোয়ান্টিটিভ। হ্যাঁ, কোয়ালিটেটিভ ডায়াগ্রাম আঁকতে বললে আপনি শুধু ডায়াগ্রাম আঁকে যাবেন, কোনো মান টান দিতে হবে না। ডায়াগ্রাম যদি ঠিক থাকে নাম্বার পাবেন। তো এখানে তো কোয়ালিটেটিভ দেওয়া হয় না, এখানে কোয়ান্টিটেটিভই দেওয়া হবে, যেহেতু আপনার দেয়াই আর হবে যে লোড কত। হুম। ওকে। স্যারের অঙ্কের মধ্যে ডায়াগ্রাম গুলো আর ইনফ্লুয়েন্স লাইন সবই করে দিচ্ছে এখানে, বুঝছেন? আচ্ছা। হুম। আচ্ছা স্যার, আর একটা জিনিস, ওই যে আমরা যে সেশনাল করবো, এটা কি মিড টার্ম সেশনাল হবে নাকি হবে? হ্যাঁ, মিড টার্মে সেশনাল, সেশনাল মিড টার্ম। ওখানে মিড টার্ম না লিখলেন, এমনি শুধু সেশনাল লিখলে চলবে, আর অসুবিধা নাই। আমরা কিন্তু, আচ্ছা এটা কি ডেট লিখবো না জানি? ডেট, না, ডেট দরকার নাই, ডেট লাগবে না। ডেট না হলে তো আমার এখন যাবে একটা, ফাইনালে যাবে একটা, তখন কনফিউজে পড়বো না আমরা, যে যদি আমরা মিড সেশনাল লিখি একটা রেকর্ড থাকে, আর নাহলে ফাইনাল সেশনাল মিড সেশনাল কোনটা আবার মিক্স আপ হয়ে যাবে। হুম। এই ক্ষেত্রে লিখলেন যে সেশনাল মিড, একটা হলো মিডের সেশনাল, আর হ্যাঁ একটা সেটা হচ্ছে ফাইনালের ফাইনাল সেশনাল। সেশনাল। আচ্ছা হ্যাঁ, ওইটাই বলতেছি, যে তাহলে মিড সেশনাল আর ফাইনাল সেশনাল এইভাবে দেখতে লিখলে একটু লেখা মোবাইলটা থাকে। বন্ধ করবো, এটা জিজ্ঞেস করো কি হচ্ছে। আর আর আমরা তো স্যার ওই এই যেগুলো স্যার ওই হ্যাঁ কি ওই যেগুলো করবো ওইগুলো যে ফাইনালে যেগুলো আসবে অঙ্ক, হ্যাঁ ওইগুলো তো আমরা সেশনাল হিসেবে করবো। তো দুইটা তো স্যার আলাদা আলাদা করে দেওয়ার কি দরকার আছে? আমরা যদি একই সাথে করে এই ইনস্টিটিউটে পাঠাই, যে স্ক্যানিং আপনার গুলো মনে হয় আলাদা করলাম যা। একটু আগের আগের বিষয়টাই মানে আপনার বোঝেন নাই। আপনার প্রশ্ন কোথায় পাবেন? সেশনাল তো কোনো কোশ্চেনই দেবো না, পরীক্ষায় নিব না। সেশনালে যেটা লিখবেন ওইটাই শুধু পাঠাবেন, ওখানেই নাম্বারিং হয়ে যাবে। সেশনালে তো কোনো পরীক্ষায় নিব না, না কথা বলেন পরীক্ষার নাই। কথা বলছি না দা, এক আপনি যে আনসার পরীক্ষাগুলো নিবেন স্যার, আমি বলতেছি সেশন, যে ম্যাথ গুলা করবেন, আমরা যদি ওইগুলো সেশনাল হিসাবে ধরে দিই আর কি, সেটা বলছি, হ্যাঁ দিবেন। করে দিই। এখন আপনার যা প্র্যাকটিস করবেন, যা লিখবেন, সবই সেশনালের মধ্যে দিয়ে দিবেন। না না, ওইটা না স্যার, সে বলতেছে যে আমরা এখন মনে করেন সেলফ সিগনাল, এই যে আপনি যে নোটটা দিচ্ছেন, হুম। এইটা আমরা হ্যাঁ কিছু দেখছি। আবার মিড টার্মে যে কোশ্চেন আসবে, ওইটা হ্যাঁ, যদি এটার ভিতরে না আসে, যেটা এক্সট্রা আসবে, সেটাও কি অ্যাড করে দেবো কিনা এটার সাথে? না না, আপনার যতটুকু সেশনালের জন্য লিখছেন ওই যথেষ্ট। আর যদি পারেন লিখলেন, না পারেন না লিখলেন, সমস্যা না। আর আমি তো আপনার মানে প্রিপারেশন ম্যাটেরিয়ালস আগেই দিয়ে ওই দিছি। ওই উত্তরপত্রের add এইটার সাথে হবে না, যেমন আমরা না আগের সেমিস্টারে যেটা করেছিলাম, সেটা না, হলো যে উত্তরপত্রের যেটা, ওইটা আমরা এটার সাথে অ্যাড করে দিছিলাম। হ্যাঁ, উত্তরপত্রটা আলাদাই থাকবে, ওটা আলাদাই দিবেন এবং ওইটা আলাদাভাবেই ক্যাম্পাসে চলে যাবে, পাঠাই দিবেন। আর সেশনালেরটা ক্যাম্পাসে পাঠাইতে হবে না। সেশনালেরটা শুধু যে মেইল করে দিবেন, আমি যে আমার এবং রেজিস্ট্রারের মেইল দিব, এই মেইলে দিবেন, এটাই শেষ। সেশনালের ফাংশন ওখানেই শেষ। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, সেটা বুঝতে পারছি, খালি আপনাকে মেল বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ওইটাই শেষ, তাই হ্যাঁ। না? ওটা আর অরিজিনাল কপি পাঠানোর দরকার নাই, তাই তো না স্যার? না, ওইটা পাঠাইতে হবে না। হ্যাঁ এটা আমি বোঝার চেষ্টা করি। ওকে স্যার, আচ্ছা বুঝতে আচ্ছা, পারছি। ঠিক আছে। না, আমি এই কথা আগে বলছি, তাহলে মনে হয় হয়তো
শুনতে মিসিং হয়েছে। আমি হয়তো বুঝতে পারি, হয়তো খেয়াল করিনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপরে আমি যখন ওকে কোশ্চেন স্যার। পাঠাবো তখন মেইলে ডিটেলস লিখে দিব যে কি করতে হবে না হবে, কাকে কাকে কিভাবে পাঠাইতে হবে, টোটাল মেইলে ইমেইলে সব লিখে দিব। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এখন এই যে লাইন কেটে যাবে, সত্যি 37 মিনিট হয়ে গেছে তো। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে ঠিক স্যার, আছে, থ্যাংক ইউ তাহলে স্যার। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আবার 7টার সময় দেখা হবে। জি ওকে স্যার। স্যার। স্যার ওই দিন আমার পুজো আছে, আমি আদৌ কতটুকু সময় দিতে পারবো আমি জানি না, চেষ্টা না, করবো হয়তো সমস্যা নাই, অ্যাটেন্ড করতে। আপনি শুধু অ্যাটেন্ড করে তারপরে লিভ করে দেন, অসুবিধা নাই। কারণ আগামী বৃহস্পতি প্লাস শনি দুটোটাই আমার পুজো পড়ছে, দুর্গাপূজা। আচ্ছা এবং আচ্ছা, এখানে হ্যাঁ। তো আমি অনেক দায়িত্বে থাকি, যে কারণে বের হুম। হওয়ার মতো কায়দা নাই, জাস্ট আমি অ্যাড হয়ে আবার হয়তো বাইরে যাবো। ওই তো শুধু অ্যাড করলেন তারপরে আবার লিভ করবেন, অসুবিধা নাই। তাহলে ঠিক অ্যাটেন্ডেন্সটা আছে। হয়ে গেল এই। ঠিক আচ্ছা, আছে, তাহলে খোদা ওকে হাফেজ। স্যার। ওকে। ইনশাআল্লাহ। ওকে ওকে স্যার। স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম।